यस सर। কম্পোজিটের প্রপার্টি অবশ্যই ডিপেন্ড করবে কি 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 ম্যাট্রিক্স এবং কি রিইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে, অবশ্যই সেটার উপর তো মেইনলি ডিপেন্ড করবে সেটার উপরই। আমি আজকে যেহেতু রিইনফোর্সমেন্ট বা ফাইবারের কথা বলছি, ফাইবারের গুলা বলা হচ্ছে যে ফাইবারে কি কি প্রপার্টি চেঞ্জ হইল বা কি কি নেচার চেঞ্জ হইলে কম্পোজিটের প্রপার্টি চেঞ্জ হতে পারে। ফাইবার ডায়ামিটার লেন্থ যদি চেঞ্জ করা হয় দেখা যাবে যে প্রপার্টি চেঞ্জ হবে। যদি ভলিউম ফ্র্যাকশন, শুধু ভলিউম ফ্র্যাকশন না ওয়েট ফ্র্যাকশনও হতে পারে, ফাইবার ফ্র্যাকশন যদি ভ্যারি করা হয় সেক্ষেত্রে কি প্রপার্টি চেঞ্জ হবে। ফাইবার অ্যালাইনমেন্ট চেঞ্জ হলেও কিন্তু প্রপার্টি চেঞ্জ হবে। ফাইবার যদি প্যাকিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে ফাইবার গুলা, সেটার উপর ডিপেন্ড করবে যে কম্পোজিটের প্রপার্টি কেমন হবে। এগুলো সম্পর্কে একটু জাস্ট অল্প কিছু কিছু আইডিয়া দিব আর কি। ভলিউম ফ্র্যাকশন ওয়েট ফ্র্যাকশন দুইটাই ইউজ করা যায়। এখানে একটু বলা আছে যে কোন প্রপার্টি ভলিউম ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে, কোনটা ওয়েট ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে। এটা ঠিক আছে, কিন্তু স্ট্রেন যে সবসময় যে ভলিউম ফ্র্যাকশনে বলা হয় তাও না, কখনো কখনো ওয়েট ফ্র্যাকশনও বলা হয়। এটা কি কেউ কি কারো কি কোনো আইডিয়া আছে মানে কেন ভলিউম ফ্র্যাকশন ইউজ করতে হবে বা কেন ওয়েট ফ্র্যাকশন, যেকোনো একটা করলেই তো হতো। এটা কি বলতে পারবে যে কেন কেন ভলিউম ফ্র্যাকশন ইউজ করতে হবে বা কেন ওয়েট ফ্র্যাকশন ইউজ করতে হতে পারে, নাকি যেকোনো একটা ইউজ করলেই হয়? এখানে স্যার যেটা বোঝা যাচ্ছে যে ভলিউম ফ্র্যাকশন দিয়ে এটার সাথে কতটুকু কতটুকু ফেজ একটা জিওমেট্রিক্যাল এরিয়ায় প্রেজেন্ট আছে এবং সেই জিওমেট্রিক্যাল এরিয়ায় কতটুকু স্ট্রেস নিতে পারবে কি পারবে না, বা সেটা বোঝা যায়। যেহেতু জিওমেট্রিক প্যারামিটার এখানে চলে আসছে, সুতরাং আমাদের এখানে জিওমেট্রিক ভলিউম ফ্র্যাকশন দিয়েই হিসাব করতে হবে। আর ওয়েট ফ্র্যাকশনের ক্ষেত্রে এই ফেজ প্রত্যেকটা ফেজে কতটুকু কতটুকু ওয়েট রয়েছে সেটার জন্য তো আমাকে ডেন্সিটি অবশ্যই হিসেবের মধ্যে আনতে হবে। তাই এখানে ডেনসিটি ক্যালকুলেশনের জন্য আমাকে ওয়েট ফ্র্যাকশনটা লাগবেই। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা ঠিকই বলছে, এটা ঠিক আছে, কিন্তু মানে আমি আরেকটা যেটা বলছি, প্রথম প্রথম পার্টে যেটা বলছে যে ভলিউম মানে স্ট্রেন্থ সবসময় ভলিউম ফ্র্যাকশন ইউজ করা হয় তা কিন্তু না, কোনো ক্ষেত্রে আবার ওয়েট ফ্র্যাকশন। স্ট্রেন্থ কি মানে মেগাপাস্কেল বলি না, যে কি নিউটন পার কিলোমিটার বা নিউটন পার মিটার স্কয়ার, জি সেরকমও জি। বলা হয় আর কি। কিন্তু স্যার স্ট্রেংথ মানে রিলেটিভ স্ট্রেংথের ক্ষেত্রে যদি আমাদের ফেজ রেশিও ক্যালকুলেট করতে হয় বা রুল অফ মিক্সচার অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমরা গত গত ক্লাসে যে ফর্মুলা গুলো হ্যাঁ দেখেছি সেক্ষেত্রে যেগুলোতে সেক্ষেত্রে ভলিউম ভলিউম ফ্র্যাকশনই ফ্র্যাকশন বেশি। এই এটা বলা হয়েছে এখানে আর কি। এজন্যই অনেক সময় ভলিউম ফ্র্যাকশন স্ট্রেন্থের ক্ষেত্রে ভলিউম ফ্র্যাকশন ইউজ করেন, ইকুয়েশন গুলো ভলিউম ফ্র্যাকশন দিয়ে যেমন এখানে একটু দেখানো হবে পরে আর কি। এরপরে দেখো ভলিউম ফ্র্যাকশন বা ওয়েট ফ্র্যাকশন কিভাবে বের করতে হবে। জাস্ট যদি তোমার এখানে যেহেতু ফাইবারের কথা বলছে, ফাইবারে ভলিউম ফ্র্যাকশন বের করছে, ফাইবারে ওয়েট ফ্র্যাকশন বের করছে আর কি। ভলিউম ফাইবারে ভলিউম ফ্র্যাকশন মানে ফাইবারের যে ভলিউম সেটাকে টোটাল কম্পোজিটের ভলিউম দিয়ে ভাগ করছে, এরপর একসাথে গুণ করলে পার্সেন্টেজে বের হয়ে যাবে আর কি। ভলিউম বের করার জন্য কি করছে, ওয়েটকে হচ্ছে ডেনসিটি দিয়ে ভাগ করছে। আর যখন ওয়েট ফ্র্যাকশন বের করছে তখন আবার কি করছে, ভলিউমকে ডেনসিটি দিয়ে গুণ করে ফাইবারের ওয়েটটা বের করছে। এরকম যদি ফাইবারের ওয়েট ফ্র্যাকশন বা ভলিউম ফ্র্যাকশন বের করতে হয় এই ইকুয়েশনগুলো ইউজ করা যেতে পারে। তো জেনারেলি কি মনে হয় ফাইবার ফ্র্যাকশন বাড়লে কি প্রপার্টি কি বাড়বে না কমবে, স্ট্রেংথ কি বাড়বে না কমবে, কি মনে হয় জেনারেলি কি হওয়ার কথা? এই কারো কোনো আইডিয়া আছে? আর সাধারণত যেহেতু পলিমার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ক্ষেত্রে ফাইবারের ভলিউম ফ্র্যাকশন বা ওয়েট ফ্র্যাকশন বাড়লে স্ট্রেংথ বাড়ছে, জেনারেলি এটা তো বাড়ে, বোঝাই যাচ্ছে। কিন্তু সিরামিক্সে যেটা বলছিলাম, সিরামিক্সের ক্ষেত্রে জেনারেলি টাফনেস বাড়ানোর জন্য সেক্ষেত্রে হয়তো স্ট্রেংথ রেইনফোর্সমেন্টের স্ট্রেংথ অনেক সময় পলিমারের স্ট্রেংথ থেকে কম থাকে। জি স্যার, সিরামিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ফাইবার ওয়েট ফ্র্যাকশন বাড়ালে এটার স্ট্রেংথ কিছুটা কমতে পারবে, কিন্তু আবার টাফনেস বাড়বে। আর মেটালের ক্ষেত্রে কেমন হবে? মেটাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও যেহেতু সিরামিক ফাইবার গুলো হচ্ছে হার্ডার, সুতরাং ভলিউম হার্ডনেস বাড়বে এবং এবং সিরামিকের যে সিরামিকের যদি স্ট্রেংথ বেশি বেশি হয়, সাধারণত হাই স্ট্রেংথ সিরামিকেই মেটালের মধ্যে রিইনফোর্সমেন্ট হিসেবে দেওয়া হয়। সেক্ষেত্রে মেটালের স্ট্রেংথও কিছুটা বাড়ার কথা, তবে ডাক্টিলিটি কমবে। এরপরে স্লাইডে দেখো বলতেছে যে প্যাকিং, একটু বললাম যে ফাইবার ফ্র্যাকশন বা ওয়েট ফ্র্যাকশন, এখন প্যাকিং অ্যারেঞ্জমেন্টের উপরেও অনেক সময় প্রপার্টি নির্ভর করবে যে ফাইবার গুলা কিভাবে প্যাক করা আছে। এখানে প্রথম যেটা বলা হচ্ছে তাকে ইউনিডিরেকশনাল ল্যামিলা। ইউনিডিরেকশনাল মানে কি, সবগুলো ফাইবার যদি একই ডিরেকশনে থাকে আর কি, সেক্ষেত্রে ফাইবার গুলো অবশ্যই অ্যালাইন থাকবে। এগুলাকে এই টাইপের, আচ্ছা ল্যামিলা মানে কি, একটা লেয়ার। ইউনিডিরেকশনাল মানে এটা একই ডিরেকশন, ডিরেকশনটা একই আর কি।
তুমি ইউনিডিরেকশনাল ল্যামিনা বা কম্পোজিটে কি থাকে, ফাইবার গুলো অ্যালাইন থাকে, রেডিয়েশন অ্যালাইন থাকে আর কি। সেরকম দুইটা অ্যালাইন ফাইবার কম্পোজিটের এখানে ছবি দেখানো, মডেল দেখানো হয়েছে। একটা দেখো হেক্সাগোনাল, একটা হচ্ছে স্কোয়ার। এখানে দুইটার ক্ষেত্রে দেখো টু টু বড় আর হচ্ছে দুইটা ফাইবারের মধ্যে ডিসটেন্স, সেটা পরে ডিসটেন্স টু, আর টু স্মল আর হচ্ছে একটা ফাইবারের ডায়ামিটার বা রেডিয়াসের ডাবল, আর এইচ ছোট এইচ হচ্ছে দুইটা ফাইবারের সারফেস, মানে সারফেসের ডিসটেন্স, এটা হচ্ছে এইচ। সেরকমই দেখো যেখানে স্কোয়ার প্যাকিং সেখানেও এরকম টু বড় আর টু ছোট আর এবং এইচ দেখানো হচ্ছে। এগুলো কম বেশি হলে তোমাদের কি মনে হয় প্রপার্টি কি চেঞ্জ হবে? এমনি কি মনে হয়? আর যদি মনে করো রেডিয়াস বাড়লে কি হবে, ডায়ামিটার বাড়লে কি হতে পারে, ডায়ামিটার কমলে কি হতে পারে, বলতে পারবা? এইচ যদি যদি বাড়ে তবে তো ফাইবার গুলো আরো অনেক দূরে দূরে ছড়িয়ে থাকবে, সুতরাং আমরা ধরে নিতে পারি যে ফাইবারের ভলিউম ফ্র্যাকশন কমছে। আবার এইচ কমে এলে আমরা একইভাবে বলতে পারি যে ফাইবারের ভলিউম ফ্র্যাকশন ফ্র্যাকশন বাড়বে। বাড়ছে। টু আর বৃদ্ধি হ্রাসের জন্য মোটামুটি আমরা হয়তো একই কথা বলতে পারি। টু ক্যাপিটাল আর আর টু স্মল আর বাড়লে আমরা বুঝবো যে ফাইবারের কিছু কিছু প্রপার্টি চেঞ্জ হচ্ছে, যেমন যেমন বাকলিং স্ট্রেস বাড়ছে, ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, এইসব আর কি। হ্যাঁ, ফলে পুরো সেগুলো আসবে, সেগুলো আসবে আর কি। তখন তখন আসলে হ্যাঁ টু আর কমলে পারলে ফাইবারের প্রপার্টি গুলো তখন কনসিডার করতে হবে আর কি। মানে এর পরের স্লাইডে দেখো কিছু ক্যালকুলেশন দেওয়া আছে যে হেক্সাগোনালের ক্ষেত্রে ভলিউম ফাইবার ভলিউম ফ্র্যাকশন কত পারে যদি ফাইবারের রেডিয়াস ছোট আর হয়, দুইটা ফাইবার সেন্টার ডিসটেন্স যদি টু আর হয়, এরকম যদি হয় সেক্ষেত্রে ভলিউম ফ্র্যাকশন কত হবে সেটা দেওয়া আছে। মানে এখানে বের করে এই ইকুয়েশনটা পাওয়া গেছে। ও যখন তোমার স্কোয়ার প্যাটার্ন হবে তখন ভিএফ টা কেমন হবে সেটা একটা ইকুয়েশন দেওয়া আছে। আর এরপরে দেখো এখান থেকে আবার কি ছোট এইচ ইন্টার ইন্টার ফাইবার ডিসটেন্স, সারফেসের ডিসটেন্স, সেটাও এখানে বের করে দেখানো হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কি তোমার এই প্যারামিটার গুলো ভ্যারি করলে কি ভলিউম ফ্র্যাকশনও ভ্যারি করে, ভলিউম ফ্র্যাকশন যখন ভ্যারি করবে তখন কি কম্পোজিটের প্রপার্টি আবার ডিফারেন্ট হয়ে যাবে। তো এখানে কি বলা হচ্ছে ইউনিডিরেকশনাল ল্যামিনা, সবসময় কি তুমি মনে করো যে তুমি তুমি ট্রাই করলে যে ইউনিডিরেকশনাল বানাতে, দেখা যাবে কি সবসময় সেটা নাও হতে পারে। যেমন এখানে আইডিয়াল কেসে আসলে এরকম হবে যে ফাইবারগুলোর ডিসটেন্স ইন্টারডিসটেন্স সমান থাকবে, সবই সমান, কিন্তু তখন আসলে অ্যাকচুয়ালি কম্পোজিট বানানো হয় তখন দেখা যায় কি এই ধরনের ডিস্ট্রিবিউশন সবসময় মেনটেন করা যায় না। অনেক সময় দেখা যায় কি ফাইবারের ক্লাস্টারিং হয়ে যায়, মানে কোনো কোনো জায়গায় বেশি বেশি কয়েকটা ফাইবার একসাথে লেগে যায়, কোনো জায়গায় দেখা যায় ফাইবার থাকেই না। আর সুমি যেটা বললো একটু আগে যে এগুলা এই প্যারামিটার গুলো চেঞ্জ করলে ফাইবার ভলিউম ফ্র্যাকশনও চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে কি যে প্যাকিং অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিকমতো না থাকে, সেক্ষেত্রে কি ভলিউম ফ্র্যাকশন অনেক সময় কম হয়ে যাবে, সেক্ষেত্রে প্রপার্টিও চেঞ্জ হয়ে যাবে। আবার আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে কম্পোজিট তো বানাতেই হবে, ফাইবারের মধ্যে কি এক সময় এখানে কি পলিমার দিতেই হবে। সরি পলিমার না, আমি যদি যদি যে কোনো কম্পোজিটের কথাই বলি যে ম্যাট্রিক্স দিতে হবে। ম্যাট্রিক্স কি করবে তখন, যে যে ফাঁকে ফাঁকে যে ফাইবারের ফাঁকে ফাঁকে যে স্পেস গুলো আছে সেগুলা সেই জায়গাগুলো দখল করবে হচ্ছে ম্যাট্রিক্স। দেখা যায় যে যখন এরকম দখল করতে যায় তখন দেখা যায় কি কোনো কোনো জায়গায় ফাইবার যায়, সরি ম্যাট্রিক্স যায়, কোনো কোনো জায়গায় যায় না। যেখানে যেখানে যাবে না সেখানে দেখা যাবে কি আবার ভয়েড তৈরি হয়ে যাবে, ভয়েড তৈরি হলে দেখা যায় তখন কি প্রপার্টি আবার চেঞ্জ হয়ে যায়। এই যে ফাইবার গুলোর প্যাকিং কেমন আছে সেটার উপর অবশ্যই কি কম্পোজিটের প্রপার্টি ডিপেন্ড করবে। এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখো যে এখানে এটাই দেখানো হচ্ছে যে এই সব জায়গায় দেখো যে ফাইবারের মাঝখানে মাঝখানে এখানে ম্যাট্রিক্স এগুলো চলে, মানে এখানে এখানে ঢুকে গেছে, কিন্তু এই জায়গাটাতে ম্যাট্রিক্স কোন কারণে আসতে পারে নাই, যার জন্য এখানে কি ভয়েড তৈরি হয়ে গেছে। যে এ পর্যন্ত কিছু জিজ্ঞেস করবে কিনা কেউ? তো তোমাদের প্রেজেন্টেশন কি স্বাগত কথা বলছিল নাকি সবার সাথে, কবে দিবা? জি স্যার, এখন স্যার এই সপ্তাহে মিনিমাম আমাদের ল্যাব রিপোর্ট সব সাবমিশন মিলে আমরা 4টা মানে পরীক্ষা টাইপের আছে। ও, এটা তো খুবই খারাপ ঠিক অবস্থা। আছে, এটা তোমাদের ব্যাপার, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মানে তোমার দিয়ে দিও, একসময় দিয়ে দিতে হবে আর কি। জি স্যার, জি স্যার, একটু স্যার প্রেশার কারণ আছে। দেখবা যে লাস্টের দিকে অসুবিধা নেই, আমি তো আমার কোনো অপশন, তোমাদের একসময় দিলেই হলো, এটা আমার ব্যাপার না, কিন্তু কি লাস্টের দিকে দেখবা কি আবার তোমাদের অনেক জমে যাবে। জি স্যার, জি স্যার। ফাইবার প্যাকিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা এখন বলতেছে ল্যামিনেট। ল্যামিনেট মানে কি কতগুলা লেয়ার বাই লেয়ার। ল্যামিনেট মানে বোঝা যাচ্ছে যে লেয়ার, অনেকগুলো লেয়ার যদি স্ট্যাক করে কোনো কিছু কিছু বানানো হয় সেটাকে ল্যামিনেট বলে। যেহেতু অনেকগুলো লেয়ার থাকবে এটাকে কম্পোজিট বলা যায় আর কি। ল্যামিনেটের ক্ষেত্রে দেখা যাবে কি লেখা আছে যে সেট অফ পাইল স্ট্যাক টুগেদার, অনেকগুলা পাইল বা অনেকগুলো লেয়ারকে একসাথে স্ট্যাক করা থাকবে আর কি।
এরপরে টার্মটা বলছে গুড প্রপার্টিজ উইদিন দি প্লেন। এটা এই জিনিসটা কি, এটা কি কেউ বুঝতে পারছো? এটা কি কেউ বলতে পারবো জিনিসটা কি? অনেকগুলো প্লেন থাকবে, অনেকগুলো লেয়ার থাকবে, এবং বলতেছে কি যে একটা সিঙ্গেল লেয়ারের মধ্যে কিভাবে প্রপার্টি ভালো থাকবে, এইটা দিয়ে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? তারপর একটা কথা বলছে piles can be arranged in a stack to make the properties isotrope। এই দুটো জিনিস কি কেউ বুঝতে পারবা কি বলতে যাচ্ছে এখানে? প্রবাবলি আইডিয়াটা এরকম যে যে যখন কিছু কিছু ল্যামিনেটের পাইল গুলো একে একে অন্যের উপর থাকে, তখন ওই ল্যামিনেটের ল্যামিনেটের প্যারালাল ডাইরেকশন বরাবরের প্রপার্টি গুলো অনেক ভালো, কিন্তু এর পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর হয়তো এটা এতটাও ভালো না। আর প্রপার্টির মোটামুটি সেজন্যই বলা হয়েছে যে একটা নির্দিষ্ট পাইলের মধ্যে প্রপার্টি ভালো থাকবে আর কি। প্রবলেম হয়তো এটাই। আর প্রপার্টিকে আইসোট্রপিক করতে চাইলে এদেরকে এদেরকে স্ট্যাক করতে হবে স্পেশালি, মানে এদের স্ট্যাকিং সিকোয়েন্স, মানে একটার পর আরেকটা ঠিক একই ওরিয়েন্টেশনে না রেখে হয়তো আরেকটু ভিন্ন ওরিয়েন্টেশনে নিয়ে এলাম, তাহলে হয়তো কিছুটা আইসোট্রপি বাড়বে। 100% আইসোট্রপি তো দেওয়া সম্ভব হবে না, কিন্তু কিন্তু কিছুটা কিভাবে আইসোট্রপি। কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, মানে আইসোট্রপ করতে গেলে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে? যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্ট্যাক। এটা দিয়ে এক্স্যাক্টলি কি বোঝায় বোঝায় সেটা তো প্রবলেম বলছে যায় না। স্ট্যাক মানে জাস্ট তুমি একটার উপর একটা রাখলা আর কি, কিন্তু হ্যাঁ, কিভাবে রাখলে রাখতে আইসোট্রপ হবে। হবে, মানে এটা একটু মানে এটা কি বুঝতে পারবে, কেউ বলতে পারবে কিনা আইসোট্রপ কেন হবে? মনে করো যদি আমি দুইটা লেয়ার স্ট্যাক যদি দুই রকম করি, দুইটা লেয়ার দুই রকম করি, তাহলে কি আইসোট্রপ হবে? না স্যার, কিন্তু কিন্তু যদি এদের লেয়ারিং অ্যারেঞ্জমেন্টটা যদি কিছুটা কিছুটা চেঞ্জ করা যায়, যেমন ধরুন যে যে একটা একদিকে হলো ইউনিডাইরেকশনাল ফাইবার, তার উপরে থাকলো ওই ফাইবারের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকা ফাইবার, হ্যাঁ, তার উপর আবার তাহলে কি আইসোট্রপ হবে? সেটাই তো বলছে, তাহলে কি তাহলে স্যার দুটো ডাইরেকশনে ঠিক হলো, কিন্তু 3 নাম্বার ডাইরেকশন হলো না। তবে অ্যাবসলিউটলি আইসোট্রপ করতে গেলে যেটা করতে হবে যে ফাইবার উম, গুলোকে কেটে বা ভেঙে যে করেই হোক না কেন, সেটাকে খুব ফাইন ফর্মে এনে সেটাকে ইউনিফর্মলি ডিসপার্স করে দিতে হবে। কিন্তু এইখানে স্ট্যাকিং এর মাধ্যমে আইসোট্রপি কিভাবে হবে সেটা বুঝতে পারছি না। দুই ডাইরেকশন পর্যন্ত ইকুয়াল করা যাবে, কিন্তু 3 নাম্বার ডাইরেকশনটাকে লেয়ার বাই লেয়ার দিয়ে নাম্বার কিভাবে গেলে আনা আবার সেই সম্ভব হবে না। ডিরেকশনে আছে, সেটাই আমি বলছি, মানে তুমি একটা ডিরেকশনে অ্যাসিড্রপ হলো, তার ডিরেকশনে আর এক রকম হয়ে যাবে না, সেটাই বলতেছি আমি। আমার ইয়ে হচ্ছে যে তুমি হ্যাঁ অনেকগুলো আছে, এরপরে আমি একটু দেখাই, তাহলে পরে একটু বললে ভালো হয়। যেমন এরপরে দেখো তুমি দেখানো হচ্ছে ল্যামেট গুলো কেমন হয় আর কি। দেখো এখানে এ নাম্বারটায় দেখো মাঝখানে এই তোমার যদি এটাকে জিরো ধরো, যে এইদিকে জিরো, তাহলে পরের যে তিনটা লেয়ার আছে, প্রথম লেয়ারের মধ্যে তুমি এদিক ধরো যে এই ডিরেকশনে ফাইবার গুলো জিরো জিরো অ্যাঙ্গেলে, পরের ডিরেকশনে আবার কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে পরের লেয়ারে আবার কি জিরো অ্যাঙ্গেলে। এইখানে আইসোট্রপ মানে কি, এই লেয়ারে আইসোট্রপ মানে এইদিকে সব দিকে কি এক আইসোট্রপ, সব দিকে একই হবে, এই পরের লেয়ারে আবার কি হবে তাহলে? তার নিচের দিকে সরানো। কিন্তু স্যার যদি ওভারঅল ওভারঅল যদি এর স্ট্রাকচারটা চিন্তা করেন, তবে ধরুন যে এ লেয়ার গুলো হচ্ছে হচ্ছে কয়েক মাইক্রোমিটার ঠিক যদি তৈরি করা সম্ভব হয়, তবে ওভারঅল ফাইবার যে কোনো একটা র্যান্ডম পজিশনে গেলে সেটার 0 ডিগ্রিতে যে ফাইবার আপনি পাবেন, 90 ডিগ্রিতেও আপনার সেই একই ফাইবার অ্যারেঞ্জমেন্ট পাওয়ার প্রবাবিলিটি নিয়ারলি সেম। মানে আপনি যদি 0 ডিগ্রিতে যদি ম্যাক্রোস্কোপিক্যালি এই ল্যামিনেটটাকে স্ট্রেস অ্যাপ্লাই করেন, আর 90 ডিগ্রিতে যদি স্ট্রেস অ্যাপ্লাই করেন, তবে তার স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার নিয়ারলি অলমোস্ট আইডেন্টিক্যাল হবে। কিন্তু যদি থার্ড ডাইরেকশন থেকে দেন, তাহলেই স্যার প্রবলেম হয়ে যাবে, কেননা থার্ড ডাইরেকশন হচ্ছে লেয়ারের ডাইরেকশন ওপর থেকে নিচে থাকলে আস্তে আস্তে অল্টারনেট করতে থাকবে, কিন্তু 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 0 ডিগ্রি বা 90 ডিগ্রিতে গেলে সে প্রপার্টিটা অল্টারনেট করবে না। তাই আমরা বলতে পারি যে এখানে বাইএক্সিয়াল প্রপার্টি এসেছে, কিন্তু এটাকে স্ট্রিক্টলি আমরা আইসোট্রপিক বলতে পারবো না। হ্যাঁ, সেটাই আমি বলছি, আমার কথা সেটাই আর কি, মানে পুরোপুরি আইসোট্রপি আসলে করা যাবে না। আমি এটা মানে উনি যে লিখেছে স্লাইড গুলো, ক্লাসগুলো আমার না, মানে এখানে পুরোপুরি আইসোট্রপ আসলে হবে না, কিন্তু কিছুটা হলেও মানে কাছাকাছি করা যেতে পারে, এভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে আর কি। শুধু আইসোট্রপ না, অনেক অনেক প্রপার্টি কনসিডার করতে হয়, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে কি যে তোমার লেয়ার গুলো এরকম, তুমি যে বলছো বাই ডিরেকশন, সেরকম অনেক সময় রাখা যাবে না, দেখা যাবে যে মাল্টি ডিরেকশনাল করতে হয় অনেক ক্ষেত্রে। এরপরে দেখো আরেকটা আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানে দেখো কিরকম আছে, এখানে একটাতে হচ্ছে কি প্রথম প্রথম যে প্রথম লেয়ারটা আছে, এখানে ফাইবার গুলো 55 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, পরেরটা আবার কিভাবে আছে -55 ডিগ্রিতে আছে, পরেরটা আবার শর্ট ফাইবার আছে।
তো এরকম যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট বা স্ট্যাক কিন্তু করা যায়, যে কিরকম প্রপার্টি দরকার সেই প্রপার্টি অনুযায়ী এরকম মানে যদি ল্যামিনেট করা হয় সেক্ষেত্রে দেখা যায় কি যে ভিন্ন ভিন্ন লেয়ারে ভিন্ন ভিন্ন ডিরেকশনের ফাইবার অ্যারেঞ্জমেন্ট করা যায়। ভিন্ন ভিন্ন করলে দেখা যাবে কি প্রপার্টিও কিছুটা ভিন্ন ভিন্ন ভিন্নতা আসবে আর কি। এই জন্যই কম্পোজিটের ব্যবহার অনেক বেশি। কারণ তুমি কি করা যেতে পারে আসলে অনেক কিছু, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলা টেইলর করলে বা চেঞ্জ করলে কি প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য অনেক ক্ষেত্রে এখন কি কম্পোজিটের ব্যবহার আসতেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ম্যাটেরিয়াল ইউজ না করে অনেক ক্ষেত্রে এখন কম্পোজিট ইউজ করে। এরপরে দেখো আরো আরো কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে ল্যামিনেট কেমন হবে আর কি। এখানে দেখো অনেকগুলো লেয়ার আছে, দেখো মাঝখানে এখানে লেয়ার কয়টা, 6টা আসলে এই এই ছবিতে এ নাম্বার ফিগারে 6টার মধ্যে দেখো মাঝখানে দুইটা বলতেছে 0 ডিগ্রিতে, এই রেশনটাকে 0 ধরছে। আর এর উপরে একটা আছে 90 ডিগ্রি, নিচে একটা আছে 90 ডিগ্রি, তার উপরেটা আবার 0 ডিগ্রি এরকমও হতে পারে। এগুলাকে বলছে ক্রস প্লাই কারণ এটা 0 ডিগ্রি আবার 90 ডিগ্রি। হ্যাঁ, তারপরে এরপরে বি নাম্বার যেটা সেটা কিন্তু আবার ক্রস প্লাই না, সরি ক্রস প্লাই না, এটা আবার অ্যাঙ্গেল প্লাই, পুরোপুরি 90 ডিগ্রিতে নাই। যখন দেখো এখানে যেটা দেখা যাচ্ছে দুই পাশে উপরেটা নিচেটা 0, মাঝখানে দুইটা মাঝখানে 60, পরেরটা আবার -60, এই জন্য এটাকে বলছে অ্যাঙ্গেল প্লাই। ক্রস প্লাই বলছে এই কারণে এখানে কি দুটা ডিরেকশনে ফাইবার দিচ্ছে 0 আর 90। এখানে আবার অ্যাঙ্গেল প্লাই বলছে কারণ এখানে শুধু 0 90 না দিয়ে এখানে অন্য একটা অ্যাঙ্গেলে স্ট্যাক করা আছে ফাইবার গুলো। এরকম হতে পারে, এরকম হতে পারে, যেরকম প্রপার্টি দরকার সেই হিসেবে আসলে কি ফাইবার বা ল্যামিনেটে এরকম লেয়ার গুলো অ্যারেঞ্জমেন্ট করা যায়। এরপরে আবার দেখা যাচ্ছে যে ফাইবার গুলো যে ফাইবার দিয়ে যদি লেয়ার বানানো হবে, অনেক সময় ফাইবার একটা ফাইবারের লেয়ার তৈরি করা হয়, এরপর সেখানে আবার ম্যাট্রিক্স হয়, এরকম অনেক সময় হয় আর কি। প্যাকিং গুলাও ভ্যারি করা যায়। দেখো আমার এখানে জাস্ট একটা উদাহরণ দেখানো হয়েছে। প্রথমটাকে বলছে ওভেন, যদি এরকম এরকম ফাইবার গুলো অ্যারেঞ্জমেন্ট থাকে এটাকে বলে ওভেন অ্যারে। এরপর একটা দেখানো হচ্ছে দেখো নিটেড অ্যারে, যদি এরকম পার্টির মতো থাকে এটাকে বলে নিটেড অ্যারে। এরপর আবার দেখা যাচ্ছে ব্রেডেড অ্যারে, যদি এরকম দড়ির মতো করে পাচানো হয় সেটাকে বলা হচ্ছে ব্রেডেড অ্যারে। বিভিন্ন ভাবে ফাইবার স্ট্যাক করা যায়, মানে প্রপার্টি চেঞ্জ করার জন্য অনেক ভাবেই ফাইবার অ্যারেঞ্জমেন্ট গুলো করা যায়। আচ্ছা, ফাইবার যে যে আমি যে এইভাবে যে বিভিন্ন 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 অ্যারেঞ্জমেন্টে দিব, সেগুলো অবশ্যই কি প্রথমেই কম্পোজিট বানানোর আগে তো অবশ্যই একটা করে ফেলা যাচ্ছে যে আমি মানে কিভাবে আমি অ্যারেঞ্জমেন্টটাই সেভাবে আমি তৈরি করে নিতে পারি। এখানে আবার বলছে যে ফাইবার যে ওরিয়েন্টেশন গুলো হবে সেগুলা কখন কখন মানে কোন কোন সময় চেঞ্জ হতে পারে, কোন কোন সময় হতে পারে আর কি। প্রথমে একটা বলছে অকার্স ডিউরিং প্রসেসিং। তার আগে আমরা আরেকটা পয়েন্ট দিলে ভালো হতো যে মানে আচ্ছা এখানে প্রসেসিং বলতে কি বোঝাচ্ছে বলো দেখি, শুধু কি কম্পোজিট প্রসেসিং নাকি ফাইবার প্রসেসিং ও বোঝাচ্ছে? এই জিনিসটা ফাইবার কি যে প্রসেসিং, ফাইবার ওরিয়েন্টেশন কিভাবে হবে সেটা ডিপেন্ড করবে কোন কোন ফ্যাক্টরের উপরে আর কি। প্রথম ফাইবার ফ্যাক্টরটা বলছে যে মানে ওরিয়েন্টেশন হবে প্রসেসিং এর সময়, কোন প্রসেসিং, শুধু কম্পোজিট প্রসেসিং নাকি ফাইবার প্রসেসিং এখানে বলা যেতে পারে? ফাইবার প্রসেসিং এর সময় তো স্যার আমরা ইন্টেনশনালি এটাকে আমরা আমরা ওরিয়েন্ট করে দিচ্ছি। হ্যাঁ আবার কম্পোজিট প্রসেসিং এর সময় পার্টলি কি আনইনটেনশনাল কিংবা আর পার্টলি ইন্টেনশনাল ওরিয়েন্টেশন হতে পারে। যেমন যেমন ধরুন যে আপনি ফাইবার রিইনফোর্স শর্ট ফাইবার রিইনফোর্স প্লাস্টিক তৈরি করছেন পলিমার। তো তো পলিমারকে আপনি যদি কোনো ন্যারো রানার বা গেট দিয়ে চ্যানেল করেন, তবে ওই ন্যারো বা রানার দিয়ে ফাইবার গুলো চলার সময় ফাইবারের মধ্যে অ্যালাইনমেন্টে চলে আসবে। তবে প্লাস্টিকে যদি আপনি ল্যামিনার ফ্লো মেনটেন করতে পারেন এবং সেই ল্যামিনার ফ্লোকে মেনটেন করতে করতে প্লাস্টিকে ফ্রিজ করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন যে ওই যে রানার ওই যে রানার সিস্টেম দিয়ে ফাইবার গুলো যে অ্যারেঞ্জমেন্টে এসেছিল, সেই অ্যালাইনমেন্টের কিছুটা সাইন তার মধ্যে সলিড হওয়ার পরেও রয়ে গেছে। এরকম হ্যাঁ, তো কাজে এরকম তাহলে হ্যাঁ তো সেটাই আর কি। তার মানে কি যখন তুমি কম্পোজিট বানাচ্ছো তখনও চেঞ্জ হতে পারে, আবার ইনিশিয়ালি তো আমরা ইচ্ছে করে ফাইবারের ডিরেকশন চেঞ্জ করে দিতেই পারি শুরুর আগে আর কি, মানে কম্পোজিট প্রসেসিং এর আগে দুটা স্টেজে আসলে কি ওরিয়েন্টেশন ফাইবার ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার সুযোগ আছে, হতে পারে। এরপরে সেকেন্ড পয়েন্টটা বলছি ইজিয়ার উইথ শর্ট ফাইবার। এটা মানে কি, শর্ট ফাইবার হলে কি ওরিয়েন্টেশন মেইনটেইন করা সহজ? ওরিয়েন্টেশন মেনটেন করা না কিন্তু ফাইবারটাকে ওরিয়েন্ট করে দেওয়া সহজ। মেইনটেনেন্স যেমন তোমাকে ওরিয়েন্ট করে দেওয়া সহজ। যেমন ধরুন যে যদি লং ফাইবার হয়, তবে আপনাকে এটাকে নিটিং বা ব্রেডিং বা উইভিং এগুলো করার জন্য বেশ স্পেশালাইজ মেকানাইজড ইকুইপমেন্ট লাগবে। ফাইবারের মুভমেন্ট খুব
ফাইনলি কন্ট্রোল করতে হবে স্ট্রাকচারটা পাওয়ার জন্য। কিন্তু যদি স্যার শর্ট ফাইবার হয় তবে তবে ধরুন যে মোল্ডিং বা কাস্টিং এর সময় আপনি আপনি এটাকে ওরিয়েন্ট করে দিতে পারলেন, বা যখন আপনি থার্মোপ্লাস্টিক রেজিন কিউর করছেন, কিউরিং এর সময় বা হ্যান্ডেল ল্যাপিং টেকনিকের সময় হয়তো আপনি এটাকে সময় চেঞ্জ করা অ্যাডজাস্ট করতে যেতে পারবেন। পারে আর কি। সেই জন্যই বলা হচ্ছে যে শর্ট ফাইবার হলে ওরিয়েন্টেশন মেইনটেইন করা কিছুটা একটু সহজ, কিছুটা হলেও সহজ হবে। আর একটা ফ্যাক্টর এখানে বলছে যে স্ট্রেইন, ভিসকোসিটি অফ ম্যাট্রিক্স, ফাইবার লেন্থ, এগুলোর উপরও ওরিয়েন্টেশন ডিপেন্ড করবে। ভিসকোসিটি অফ ম্যাট্রিক্স এটা কি কেমন, মানে ভিসকোসিটি বেশি হলে কি ওরিয়েন্টেশন মেইনটেইন করা সহজ হবে নাকি ভিসকোসিটি কম হলে সহজ হবে, কি মনে হয়? এটা বলাটা একটু কঠিন, কিন্তু ইন জেনারেল আমরা বলতে পারি যে ভিসকোসিটি যেহেতু ল্যামিনার ফ্লোকে ধরে রাখার চেষ্টা করে, আর ভিসকোসিটি কম হলে টার্বুলেন্ট ফ্লো এর চান্স বেশি। সুতরাং ম্যাট্রিক্সের ভিসকোসিটি বেশি বেশি হলে ওরিয়েন্টেশন মেনটেন করাটা প্রবাবলি ইজি হবে। কিন্তু স্যার এটা জেনারেল কথা, স্পেসিফিক যদি কিছু বলতে হয়, যদি কিন্তু এর মধ্যে স্যার ধরুন বাবল বা ইমপিউরিটি ট্র্যাপ হয়ে থাকে, তবে তারা ওই ম্যাট্রিক্সের ভেতরে ঠিক আছে, যখন ঠিক সলিডিফিকেশন আছে, বা কিউরিং তখন ভেতরে থাকবে, সেটা আর বেরিয়ে আসতে পারবে না। এবং সেগুলো সেটা যদি ঠিক আছে, ফাইবার সেটা তো হচ্ছে আদার ফ্যাক্টর যেগুলো থাকবে, ওরিয়েন্টেশন মেইনটেইন করা মনে হয় ভিসকাস হলেই একটু সহজ হবে আর কি। ফাইবার লেন্থ অবশ্যই কি, ফাইবার লেন্থ বড় হলে কি ওরিয়েন্টেশন মেইনটেইন করা একটু টাফ হবে, যেটা আগের পয়েন্টে বলছে আর কি। আর স্ট্রেইনের উপর কি ডিপেন্ড করবে ওরিয়েন্টেশনটা কেমন হবে? এখানে স্যার স্ট্রেন বলতে কি বোঝানো হয়েছে, মানে দুটো না, আমি জিনিস তো বোঝানো যেটা হতে বলছি পারে। যে তুমি একটা হচ্ছে, স্ট্রেন মানে, হ্যাঁ তুমি যখন বানাচ্ছ তখন কি স্ট্রেন মানে কি, এর উপর তো হ্যাঁ, স্ট্রেন মানে পড়বে। প্রসেসিং এর সময় এটা লিকুইড স্টেটে যেটাকে বলে যে ভিসকাস স্ট্রেন হতে পারে, কিংবা ধরুন যে সলিডিফাইড প্লাস্টিক স্ট্রেনও হতে পারে। যদি ভিসকাস স্ট্রেনের ব্যাপার হয়, মানে ল্যামিনার ফ্লো এর জন্য হয়, তবে তবে কিভাবে হয় সেটা তো আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, যে ভিসকোসিটি ম্যাট্রিক্সটাকে এফেক্ট করবে, বা কি ডাইরেকশনে ফ্লো করছে সেই ফ্লো এর সাথে অ্যালাইন হয়ে যাবে। আর আর যদি প্লাস্টিক স্ট্রেন হয়, তাহলেও হয়তো সিমিলার কিছু একটা ঘটবে, মানে কম্প্রেশন, টেনশন, শেয়ারিং হলে হয়তো হয়তো ফাইবার স্ট্রেচ হবে না, কিন্তু ফাইবার অ্যালাইনমেন্টটা স্ট্রেচ হয়ে যাবে, বা ফাইবার রোটেট করবে। ব্যাপারটা অনেকটা এইরকম। হয়তো স্যার পরের কোনো একটা স্লাইডে এরকম চিত্র আছেই। সেগুলো আছে, তাহলে স্ট্রেনের উপর ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, এখানে আবার এতক্ষণ তো লং ফাইবার নিয়ে যে বললো বেশি, এবার শর্ট ফাইবারের কথা একটু বলছে, শর্ট ফাইবারের অ্যারেঞ্জমেন্ট কেমন হতে পারে আর কি। এখানে যে ছোট 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 এই যেগুলো হচ্ছে ছোট ছোট ফাইবার আর কি, এখানে অনেক বড় একটা কম্পোজিট দেখানো হয়েছে যার মধ্যে ছোট ছোট অনেকগুলো ছোট ছোট ফাইবার দেখানো হয়েছে। এখানে এই বি নাম্বার, এই ফিগার বি আর সি, এই দুটার মধ্যে ডিস্ট্রিবিউশন আছে শর্ট ফাইবারে, কোনটা কেমন, মানে বি নাম্বারটা কেমন আর সি নাম্বারটা কেমন? এমনও হতে পারে স্যার বি নাম্বার ডিস্ট্রিবিউশন এবং সি নাম্বার ডিস্ট্রিবিউশন একই। বি নাম্বারটার যে পোল রয়েছে সেটাকে ওপর থেকে দেখা হচ্ছে, আর সি নাম্বারের যে পোলটা আছে সেটা সাইড থেকে দেখা হচ্ছে। এখন এখানে তো তাকি কেন, এখানে তো দুইখানে দেখো, এটা ওয়াই, এটা ওয়াই, এটা এক্স, তাহলে যদি সেটা না হয় তবে স্যার এখানে এটা তো বলতে একই দেখা একটু, যাচ্ছে না, আমি তো মনে হচ্ছে একই দেখছি আর কি, মানে এইদিকে ওয়াই, এই ভার্টিক্যাল তো ওয়াই ওয়াই দেখাচ্ছে, এখানেও ওয়াই দেখাচ্ছে। তাহলে স্যার হয়তো বলতে পারবো যে বি দিকে এটাতে জেড ডাইরেকশন বরাবর ফাইবার গুলো অ্যালাইন্ড হয়ে আছে বেশি, আর সি তেও ওয়াই ডাইরেকশন বরাবর ফাইবার গুলো অ্যালাইন্ড হয়ে আছে বেশি, কেন ফাইবারের টপ এবং বটম দুটো এন্ডেই তো স্যার এখানে প্রজেক্ট করা হবে। অ্যাকচুয়ালি স্যার এটা পোল ফিগার আর স্টেরিওগ্রাফিক প্রজেকশনের টেকনিক, যেটা আমরা ক্রিস্টালোগ্রাফিতে 2-1 শিখেছি, এটা টেক্সট অ্যানালাইসিসও ইউজ করা যায়। ঠিক আছে, এমনি ওভারঅল দেখে কি মনে হচ্ছে, এখানে এখানে কি অ্যালাইন, কোন একটা ডিরেকশনে কি অ্যালাইন হয়ে আছে, হচ্ছে বি নাম্বারে কি মনে হচ্ছে অ্যালাইন হয়ে আছে কোন দিকে, এখানে কি ওয়াই ডিরেকশনে অ্যালাইন হয়ে আছে এরকম কি মনে ওয়াই হচ্ছে? বা এক্স না, কিন্তু স্যার জেড ডাইরেকশনে অ্যালাইন্ড হয়ে থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ও, সেটা হচ্ছে এদিকে হবে, মানে এই ডিরেকশনে হবে আর কি। মানে এক্স আর ওয়াই এর সাথে প্লেনার ভিউ, সুতরাং জেড ডাইরেকশন হবে হবে এই প্লেনের সোজা ওপর দিকে বা নিচের দিকে। এবং স্যার ওপর দিকে বা নিচের দিকে হওয়ার কারণে এই এই ফাইবারের ডট গুলো একই ডাইরেকশন বরাবর পয়েন্ট করে আছে। এখানে কেমন আছে, এখানেও কি একই তাহলে? এখানে স্যার ওয়াই ডাইরেকশনের বরাবর ফাইবারের ডেন্সিটি, বেশি আছে, ফাইবার ডাইরেকশন, হ্যাঁ ওয়াই ডাইরেকশন এর দিকে পয়েন্ট করে। সেরকমই মনে হচ্ছে আর কি।
জাস্ট এখানে দেখানো হচ্ছে যে ফাইবার ডিস্ট্রিবিউশন গুলো কেমন হতে পারে আর কি। আচ্ছা, এবার দেখো যে শর্ট ফাইবার বর্ডার তুমি প্রসেসিং শুরু করতে কম্পোজিট বানিয়েছো, এখন কোনো লোডে দেওয়া নাই, সেখানে জাস্ট তুমি বানিয়ে ফেলেছো, ওরিয়েন্টেশন গুলো কি র্যান্ডম আছে। এরপরে যখন সার্ভিসে দিচ্ছ কিছু শেয়ার ডিফরমেশন হবে, আবার কিছু কি হবে, ইলোকেশনাল ফ্লো হবে। যখন শেয়ার ডিফরমেশন হবে তখন দেখো কি ফাইবার গুলো কিছুটা হলে যেদিকে শেয়ার ফোর্স কাজ করছে সেই ডিরেকশনে কিছুটা হলে অ্যালাইন হয়ে গেছে। যখন ইলোকেশনাল ফ্লো হচ্ছে তখন দেখা যাচ্ছে কি যে সবগুলো ফাইবারই বলতে গেলে সবগুলো শর্ট ফাইবারই যেদিকে ইলোকেশন ফ্লো হচ্ছে সেই ডিরেকশন বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে। আমরা কি ফাইবার ওরিয়েন্টেশন আসলে চেঞ্জ হচ্ছে, কম্পোজিট যখন বানানো হচ্ছে তখন কিছুটা তো হচ্ছে, আবার যখন সার্ভিসে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে কি শর্ট ফাইবারের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে দেখো যে শর্ট ফাইবার দেখা যাচ্ছে সবগুলো ফাইবার, এখানে অবশ্য দেখা যাচ্ছে মোটামুটি লেন্থ গুলা সমান, কিন্তু লেন্থ গুলা সবসময় সমান হয় না, চেষ্টা করলেও যদি শর্ট ফাইবার যখন কম্পোজিট বানানো হয় ফাইবার লেন্থ গুলা দেখা যায় কি ছোট বড় হয়ে যায়, এগুলো এত ছোট বড় অনেক ছোট হয়, কি ছোট বড় হয়ে যায়। সেই একটা যেটাই কথা সেই জিনিসটাই বলছে যে শর্ট ফাইবার হলে সবসময় যে ফাইবার লেন্থ মেনটেন করা যাবে তা না, দেখা যাচ্ছে নর্মালি যদি ডিস্ট্রিবিউশন দেখানো হয় তাহলে এই ধরনের ডিস্ট্রিবিউশন অসম্ভাবনা বেশি থাকে আর কি। এটা কেমন ডিস্ট্রিবিউশন, এক্স অ্যাক্সিসে ফাইবার লেন্থ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে নাম্বার অফ ফাইবার, কোন ফাইবার লেন্থে কতগুলো ফাইবার আছে সেগুলো দেখানো হয়েছে। এই ডিস্ট্রিবিউশনটা কি বলে, মানে জেনারেলি একটু যদি একটু মাঝখান বরাবর বেশি থাকে, দুই পাশে কম থাকে, এটা কেমন ডিস্ট্রিবিউশন? এটা স্যার তো জিরোতে হচ্ছে ইয়ে জিরো, একটু পজিটিভ ভ্যালুতে এটা হাইয়েস্ট, এবং এবং আরো আরো বেশি পজিটিভ ভ্যালুতে আরো স্লোলি ডিকে করতে থাকে। এটা এরকম অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে। আমরা আমরা সবচেয়ে কমন যেটা পড়েছি যে ম্যাথমেটিক্সের 2-1-এ, এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। আবার আবার এইটা কি, এই ডিস্ট্রিবিউশনটা কি, মানে আমি ভুলে গেছি আর কি, এই এটা ডিস্ট্রিবিউশনটা কেমন? পয়জন ডিস্ট্রিবিউশন হতে পারে, চাই স্কয়ার ডিস্ট্রিবিউশন হতে পারে। জেনারিক দেখা যাচ্ছে যে মাঝখানে ফাইবার লেন্থ যদি অনেকগুলো হয়, যেমন ফাইবার লেন্থ দেখে দেখি এখানে এখানে অনেক বেশি, এদিকে অনেক কম, তো জেনারেলি দেখা যায় কি যে মাঝ ডিসটেন্স বরাবরই ফাইবার বেশি থাকে আর কি। হুম। তুমি যদি এরকম দেওয়ার চেষ্টা করো, মানে তুমি 3 মিলিমিটার দেওয়ার চেষ্টা করলে তারপর দেখা যাবে কি যে 3 হবে না, 3 থেকে কোনোটা কম হয়ে যাবে কোনোটা বেশি হয়ে যাবে, কিন্তু জেনারেলি মাঝ বরাবরই বেশি থাকে। বলো বলো তুমি কি বলছো? হুম, এটা যদি স্যার জিরোর মানে নেগেটিভ ভ্যালু আসতে পারতো, এবং এটা যে পিকটা এটা যদি যে দুই সাইডে সিমেট্রিক আকারে থাকতো তাহলে এটাকে নর্মাল বা গসিয়ান ডিস্ট্রিবিউশন বলা যেত, কিন্তু টেকনিক্যালি এটা তা না। কেননা কেন দেখেছি যে আমরা পিকের বাম দিকে ভ্যালুগুলো অনেক তাড়াতাড়ি ফল করছে, আর ডান দিকে ভ্যালুগুলো অনেক স্লোলি ফল করছে। সুতরাং এটাকে আমরা সবচেয়ে কমন যে ডিস্ট্রিবিউশন আমরা 2-1-এ শিখেছি সেটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। ও, তাহলে সেরকমই হবে না, এখানে তো নেগেটিভ হওয়ার সুযোগ নাই, কারণ ফাইবার লেন্থ তো নেগেটিভ হবে না। জাস্ট এমনি তোমরা নাও জানতে পারো ফাইবার লেন্থ কি মনে হয়, যে ফাইবার লেন্থ বড় হলে ভালো নাকি ছোট হলে ভালো, নাকি একটা একটা পার্টিকুলার ভ্যালু হওয়া উচিত? কি মনে হয়, মানে ফাইবার লেন্থ একদম ছোট হলে কি প্রপার্টি ভালো পাওয়া যাবে, ফাইবার লেন্থ অনেক বড় হলে পাওয়া যাবে, নাকি কোন একটা ক্রিটিক্যাল ভ্যালু থাকা উচিত? ফাইবার লেন্থ যদি স্যার খুব ছোট হয় তাহলে সেটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের মতোই হয়ে যাবে, সুতরাং এখানে তো আর ফাইবারের কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যাবে না। আর যদি ফাইবার লেন্থ যদি অনেক বেশি হয়ে যায় তবে এটা এটা ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, মানে এটা কম লোডে এটা বেশি কার্ভেচারে বেন্ড করে পড়তে পারবে, বা তার বাকল করার রিস্ক বেড়ে যাবে। ফলে ফাইবার খুব ছোট হলে এটা পার্টিকুলেটের চেয়ে বেশি সুবিধা দিতে পারবে না, আর ফাইবার খুব বড় হলে তার বাকলিং এর রিস্ক থাকবে। হ্যাঁ, তাহলে একটা ক্রিটিক্যাল ফাইবার লেন্থ আসলে আছে, এটা আমি পরে যখন তোমাদেরকে বলবো তখন দেখবো আর কি, যে একটা ক্রিটিক্যাল ফাইবার লেন্থ আছে, ওই লেন্থের থেকে কম হলে দেখা যাবে কি তার এফেক্ট খুব কম থাকবে, আর বেশি হলে কমে যাবে। কাজে ওই ক্রিটিক্যাল লেন্থটা মেনটেন করা খুব জরুরি ফাইবার যখন শর্ট ফাইবার কম্পোজিট বানাতে হয়। যখন আমি পড়াবো শর্ট ফাইবার কম্পোজিট লং ফাইবার তখন একটু একটু ডিটেল দেখতে পারবো। এরপরে আবার দেখো এখানে ফাইবার ডিস্ট্রিবিউশন লেন্থ ডিস্ট্রিবিউশন তো বলছি, কথা হচ্ছে অনেক, তো সেগুলো জাস্ট যে বলতেছি ফাইবার লেন্থ থেকে দুইভাবে ইন্ডিকেট বা বলা যেতে পারে। একটা হচ্ছে লেন্থ নাম্বার এভারেজ, ওয়েট নাম্বার এভারেজ। লেন্থ নাম্বার এভারেজ কি, যতগুলো ফাইবার আছে অনেকগুলো লেন্থের ফাইবার আছে, প্রত্যেকটা ফাইবার একটা পার্টিকুলার লেন্থ আছে। এখানে একটা পার্টিকুলার লেন্থকে ওই 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 যে লেন্থের ফাইবার সেই লেন্থের কয়টা ফাইবার আছে সেটা মাল্টিপ্লাই করে সামেশন করছে, আর নিচে ভাগ দিচ্ছে হচ্ছে টোটাল নাম্বার দিয়ে কয়টা ফাইবার আছে। আর যখন লেন্থ ওয়েট এভারেজ বের করছে তখন পার্টিকুলার একটা ওয়েটের ফাইবার, মানে একটা লেন্থের ফাইবারের এটা ওয়েট কত সেগুলোকে গুণ করে সামেশন করে টোটাল ওয়েট দিয়ে ভাগ করছে।
ফাইবার লেন্থ যদি শর্ট ফাইবারের ক্ষেত্রে যদি ফাইবার লেন্থ বলতে হয় তাহলে ডিস্ট্রিবিউশন বলতে হয়, তাহলে এরকম যে কোনো একটা দিয়ে বলা যেতে পারে, লেন্থ নাম্বার দিয়ে বলা যেতে পারে, লেন্থ উইডথ এভারেজ দিয়ে বলা যেতে পারে। আরেকটা স্লাইড আছে যে বলছে যে ফাইবার কম্পোজিট যখন বানানো হবে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কি কম্পোজিটে ভয়েড তৈরি হতেই পারে, এবং হয় বেশিরভাগ সময় আসলে হয় আর কি। সেগুলা কোন 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 জায়গায় কোন কোন সময় হয় বা কেন হয় সেগুলো একটু বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যে অ্যাপিয়ার ডিউরিং ম্যানুফ্যাকচারিং প্রসেস, যখন কম্পোজিট বানানো হবে তখন ভয়েড হতে পারে। একটা কারণ তো আমি বললাম যে কি যদি ঠিকমতো ম্যাট্রিক্সটা যদি যদি ফাইবারকে ওয়েটিং বা ফিল আপ সব জায়গায় ফিল আপ না করতে পারে সেখানে ভয়েড হওয়ার সম্ভাবনা আছে। আর কোনো ম্যানুফ্যাকচারিং সময় কি আর কোনো কারণে ভয়েড হতে পারে? একটা কারণ তো আমি বলছি যে যে ম্যাট্রিক্স ঠিকমতো যদি সব ফাইবারের মাঝখানে না যেতে পারে সেখানে ভয়েড থেকে যাবে। আর কি কারণে ভয়েড হতে পারে ম্যানুফ্যাকচারিং এর সময়? বা এখানে দেখো আরো কয়েকটা কারণ বলা হয়েছে, ইমপ্রপার ইমপ্রেগনেশন যদি হয়, যেটা আমি বললাম আর কি। বা একটা কারণ বলতেছে ডিফর্মেশনের সময় অনেক সময় ভয়েড হতে পারে। ডিফর্মেশনের সময় কিভাবে ভয়েড হবে এটা কি বলতে পারবা? এটা কি স্যার সলিড স্টেজ ডিফরমেশন নাকি প্লাস্টিক ফ্লো এর সময় ডিফরমেশন, এটা সেটাই আর কি, মানে এখানে কিন্তু তাহলে যদি কি প্লাস্টিক ফ্লো এর ক্ষেত্রে ডিফরমেশন হয় তবে ফ্লো এর সময় তারা ফ্লোটা কোনো একটা এয়ার পকেট বা এয়ার বাবলকে এনগালফ করে ফেললো, সেক্ষেত্রে ভয়েড তৈরি হতে পারে। কিন্তু সলিড ডিফরমেশনের ক্ষেত্রে যে ভয়েড তৈরি হয় সেটা স্যার অবভিয়াসলি মেটালের মতো হবে না। ইনফ্যাক্ট আমাদের যে প্লাস্টিকের ডিফরমেশন তো ইন টার্মস শোনো অফ শোনো শোনো ডিস্ট্রিবিউশন এখানে কথা এখানে বলা তুমি হয়নি। এখানে তুমি প্লাস্টিক তো বলবা না, এটা তুমি আমি তো প্লাস্টিক মানে পলিমার কম্পোজিট তো বলছি না, যে এটা যে কোনো কম্পোজিটের কথাই বলা হচ্ছে। তাহলে স্যার অনেকটা মেটাল বা সিরামিক স্ট্রেস যে ছোট ছোট ক্র্যাকের তৈরি হয় সেটা তৈরি সেটা তৈরি হতে পারে। কিন্তু এই ডিফরমেশনটা স্যার প্রসেসিং এর সময় কিনা বলতে পারে না। যদি স্যার মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট যদি হয় তবে তবে মেটাল যখন ধরুন যে সিরামিকের চারদিকে সলিডিফাই হলো তখন এই শ্রিঙ্কেজের জন্য কিছু একটা শ্রিঙ্কেজ ক্যাভিটি তৈরি হতে পারে এবং সেটা একটা স্ট্রেস হতে পারে, সেই সেন্সে এটা ডিফরমেশন হতে পারে। হ্যাঁ, আবার সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিটের ক্ষেত্রে লোডের ক্ষেত্রে যদি ম্যাট্রিক্স আর রিইনফোর্সমেন্ট বা ফাইবার যদি একটু আলাদা হয়ে যায় বা এদের ডিল্যামিনেশন টাইপ কিছু একটা হয়ে যায়, মানে ফাইবার আর ম্যাট্রিক্সের জয়েন্ট হয়ে যায়, তখনও সেখানে এয়ার পকেট বা ভয়েড তৈরি হতে পারে। আমি ঠিক শিওর না, কিন্তু এরকম কিছু একটা হতে পারে। এগুলো হয় ডিফর্ম, তোমার কি ইয়া হয় তো যেটা বললো না, কি বললা তুমি, মানে ডিহাইড্রেশন, কি বললা তুমি, টার্মটা কি বললা? ডিল্যামিনেশন বা ডিবন্ডিং। ডিলামিনেশন তো হতেই পারে, কম্পোজিট ডিলামিনেশন হয় তো, ফাইবার অনেক সময় দেখা যায় যে খুলে আসতে পারে, ম্যাট্রিক্সের সাথে ওয়েটিং ভালো না হতে পারে, এগুলো তো হয়ই আর কি। এইসব কারণেও ভয়েড তৈরি হতে পারে। আর কোনো কারণ কি মনে হচ্ছে যেগুলো কারণে ভয়েড হতে পারে? অন্য কেউ কি কোনো কিছু বলবে? আর কি কারণে ভয়েড হতে পারে কম্পোজিটে? এগুলা ছাড়া, এই তিনটা কারণ ছাড়া বা এই দুটো কারণ ছাড়া কারো কি কোনো আইডিয়া আছে যে আর কি কারণে হতে পারে? এরপরে আরেকটা টার্ম দেখো লেখা আছে যে এখানে তুমি যে তোমার যে ভয়েড তৈরি হবে, ভয়েড গুলো কিভাবে মেজার করা হয়। একটা জিনিস হচ্ছে যে জাস্ট ডাইরেক্ট অবজারভেশন, তুমি সারফেস দেখলা বা ভেতরে সেকশন দেখলা, সেখানে কয়টা ভয়েড আছে বা কতটুকু ভয়েড আছে সেগুলো বের করা। আচ্ছা, আরেকটা উপায় আছে যে ডেনসিটি মেজার করে। ডেনসিটি মেজার করে কিভাবে ভয়েড বের করবে, এই কেউ বলতে পারবে? এটা ক্যালকুলেট করার সময় আমাদের আমাদের জানতে হবে যে এটার পোরোসিটি বা ভয়েড ফ্রি ডেনসিটি কত। আমরা যখন ভয়েড ফ্রি ডেনসিটি জেনে ফেললাম তখন ওই ম্যাট্রিক্সের তখন এই কম্পোজিটের অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ডেনসিটি বের করতে পারবো। এখন যদি ভয়েড থেকে থাকে তবে প্র্যাকটিক্যাল ডেনসিটি অবশ্যই ভয়েড ফ্রি ডেনসিটির চেয়ে কম হবে। এই দুই ডেনসিটি ডিফারেন্স কত সেটা ক্যালকুলেট করে আমরা ওই কম্পোজিটের সেখান থেকে ভয়েড বলা যেতে ফ্র্যাকশন পারে বের যে করতে কতটুকু পারবো। ভয়েড আসছে, এইভাবে অনেক সময় বের করে আর কি। এই দুই উপায় যে কোনো একটা উপায়, যে কম্পোজিট যদি ভয়েড বের করতে হয় তাহলে করা যেতে পারে।
এখানে তাহলে আজকে ফাইবারের আর্কিটেকচার সম্পর্কে কিছু কিছু আইডিয়া তোমাদেরকে দেওয়া হলো আর ফাইবার 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 রেশিও বলা হবে, ফাইবার লেন্থ, এগুলো যখন আমি আরেকটু পরে বলবো আরেকটু ডিটেইল আরেকটু বেশি জানতে পারবো আর কি। তো আজকে এই পর্যন্ত কোনো কিছু থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমি এর পরের ক্লাসে এরপরে 3টা ক্লাস হচ্ছে 3 ধরনের কম্পোজিট কিভাবে বানাতে হয়, পলিমার ম্যাট্রিক্স, সেমি ম্যাট্রিক্স, মেটাল ম্যাট্রিক্স, 3টা লেকচারের পরে তোমাদের একটা সিটি নিয়ে পড়বে। আচ্ছা স্যার। তুমি এটা বন্ধ করে দাও, স্বাগত শেয়ারটা কি তোমাকে Recording বন্ধ করো। stopped. তাহলে আমি আর 3টা লেকচারের পরে সিটি নিব, তোমরা কবে দিবা এগুলো একটু চিন্তা করে নিও, তোমাদের সাথে ওদের সাথে কথা বলে নিও। আমি এর পরে শনিবার পর্যন্ত দিয়ে যেটা পড়াবো সেটা গ্রুপে একটা সিটি হবে আর কি। তুমি এটাও কবে দিবা, অন্য সাথে সাথে তোমার সবই জানছো, অন্য স্যার কবে নিচ্ছে ঠিক করে ফেলো আর কি, কবে দিতে চাও। আচ্ছা স্যার, আমি কথা বলে আমি জানাচ্ছি। তোমার থিসে কাজটা কি করছো, সব কি বাসায় বসে বসেই তো করছো নাকি? এটা একটা সমস্যা হয়ে গেছে সবার জন্য স্যার, কারণ যারা সমস্যা হয়ে গেছে। এখন তুমি মনে করো তুমি আগে মানে তোমরা কি কাজ করবা সেই জিনিসটা ভালো করে আগে জেনে নাও। যদি এখন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, তাহলে তোমাকে আসতে পারবা কি পারবা না এখন তো আসলে ক্লিয়ার আইডিয়া নাই যে কবে কাজ করলে কবে তোমার বইটা আসতে পারবা, তো বোঝা যাচ্ছে না। স্যার এখন তো মোটামুটি অনেকে মনে হয় পরীক্ষা নিচ্ছে অফলাইনে, তো বুয়েট কি কোনো নিচ্ছে এখন, মানে বুয়েট একটু কনসার্ন বেশি আর কি। মনে করো যে তোমরা যে হলে আসবা, হলে আসা মানে হলে খুব টাফ আর কি, একটুখানি মনে করি একজনের যদি কিছু একটা হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করবে আর কি। এই রিস্ক তো নিতে পারতেছে না আর কি, এই ভাই সবাই মানে এখন তো মানে পারা যাচ্ছে না, তোমাদের আনা তো সম্ভব হচ্ছে না। জি স্যার, এখন যাদের এক্সপেরিমেন্টাল থিসিস তাদের জন্য কষ্ট হবে, কারণ নেক্সট হ্যাঁ, তাদের তাদের এই আর কি। এখন তুমি কি বলবা, কারণ অনেক আমাদের আমাদের ডিপার্টমেন্টে আসলে বেশিরভাগ এক্সপেরিমেন্টাল থিসিস করে আর কি। যেমন গত গত টার্মে গত গত যারা যারা চলে গেছে ইয়া ব্যাচের কি জানি 15 ব্যাচের, ওরা কিন্তু খুব বেশি দিন কাজ করতে পারে নাই। তো ওরা যেটুকু কাজ করেছে তার উপরে আসলে বেশিরভাগ জন কি ওর উপরে থিসিস লিখে ফেলছে, কারণ এখন তো তারা ওরা এখনো তো আসতে পারছে না, কেউ তো আসতেই পারলো না। এখন যেটা তোমরা করতে পারো যে তোমরা আসলে কি কাজ করবা এটা এটা একদম পুরোপুরি ফাইল করে ফেলো। যদি 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 কখনো আসতে পারো জানে সেই কাজ শুরু করতে পারো, এরকম একটা স্টেজে থাকবা সবাই আর কি। জি স্যার। আর যদি কোনো থিওরিটিক্যাল কাজ করার সুযোগ থাকে তোমাদের, দেখো সেগুলো তো তোমরা করতেই পারো। তোমার তো টিএ করছো না, কম্পিউটার প্রোগ্রামিং তো কয়েকটা কোর্স করছো, সেগুলো যদি ইউজ করতে পারো কোনো কাজে লাগাতে পারো সেগুলো লাগাও। জি স্যার, ওই সুযোগটা আই থিঙ্ক অনেকে নেবে আর কি এখন। আমি রোল কল কি তোমাদের কথা শোনা যাচ্ছে না, দেখেন কি রোল কল করছি। রোল 1, ইয়েস স্যার। রোল 2, রোল 2 নাই, 3, Present, sir. 4, রোল 4 কি আছো? তোমাদের কারো কোনো সমস্যা হলে কিন্তু বলতে হবে আমাকে, যদি কোনো কারণে ক্লাসে না আসতে পারো আমাকে জানাতে হবে। রোল 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, রোল 18 কি আছো? 19, Yes, sir. 20, 20, Yes, sir. Sir, roll 19. 21, Yes, sir. 21, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, 24, 25, Yes, sir. 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes,